বেনজিরকে আটকানোর জন্য যদি কোনো এফআইআর সঠিকভাবে কেউ করতো, তাহলে পুলিশের দায়িত্ব ছিল তাকে arrest করা। একজন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে মানে থানার ওসি মানে আগ বেড়ে মামলা রুজু করবে, তাহলে ওই থানার ওসির ঘাড়ে কতগুলো মাথা, মানে একটা দুইটা পাঁচটা না, কথাটা ঠিক না, আপনি যে মাথা। বলতেছেন যে বেনজির আহমদের তো কোনো ক্ষমতাই নাই, তাহলে তার সে যখন আইজি না, হি ইজ অর্ডিনারি পার্সন, তার বিরুদ্ধে আপনার ওই যারা গ্রিন সিগন্যাল পায় তারা যদি একটা এফআইআর করে, তাহলে সে কোন পুলিশ কর্মকর্তা আসছে যে দেবে না? আমাকে বলেন। আরেকটা কথা বলছি জিল্লুর রহমান, 83টা অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ কোনো মানুষের 83টা অ্যাকাউন্ট হতে পারে? 250 বিঘা জমি, 250 একর জমি ওনার স্ত্রীর নামে পাওয়া গেছে। তা আপনি মানে কি বোঝাতে চাচ্ছেন? এতগুলি অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আদালত আদেশ দিয়েছে, এটা তো কোনো পুলিশ ডিপার্টমেন্ট থেকে আদেশ নেই, আদালত আদেশ দিয়েছে। আদালত, আপনি যে এখন কথা বলছেন এটা কিন্তু আদালতের আদেশের আগের কথা বলছেন না। সাইফুল সাগর, আমাদের এসপি মাহবুব স্যার যে কথাটা ওই যে বললেন, স্যার হয়তো অনেকদিন পুলিশে নাই বা ওই দুর্নীতি দমন কমিশনের আইন সম্পর্কে হয়তো অতটা ওয়াকিবল না। সেটা হলো যে দুর্নীতি দমনের অপরাধ এবং ফৌজদারি অপরাধের একটু ভিন্নতা আছে। ফৌজদারি অপরাধ হচ্ছে আমলযোগ্য অপরাধ ও আমলযোগ্য অপরাধ। যদি আমলযোগ্য বা কগনিজেবল অফেন্স হয় তাহলে পুলিশ এটা এফআইআর করে থানার ওসি মামলা রুজু করতে পারে, অথবা কগনিজেবল কোর্টের ম্যাজিস্ট্রেট মামলা রুজু করতে পারে। যে মুহূর্তে মামলাটা রুজু হয় সেই মুহূর্তে পুলিশের অ্যাজ অফ রাইট আইনগত ক্ষমতা অনুসারে তাকে আটক করতে পারে। কিন্তু দুর্নীতি মামলার ক্ষেত্রে কিন্তু দুইটা স্টেজ, একটা হচ্ছে অনুসন্ধান আর একটি হচ্ছে তদন্ত। আর পুলিশের ক্ষেত্রে কিন্তু অনুসন্ধানের কোনো বিষয়ই নাই। যদি মামলা রুজু হলে এটা ইনভেস্টিগেশনে চলে যায়, তদন্তে চলে যায়। এখন কেউ যদি অভিযোগ বলে, মানে কেউ যদি এখন অভিযোগ করে যে প্রফেসর ফরহাদ এই বিভিন্ন টক শো বিভিন্ন চ্যানেলে যায় এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলে এবং এবং বিভিন্ন বিভিন্ন দুর্নীতিবাজদের পক্ষে সাফাই দেয়, এটা করে উনি অনেক টাকা অর্জন করেছেন, 100 কোটি টাকা অর্জন করেছেন, তাহলে কি দুর্নীতি দমন কমিশন কি প্রফেসর ফরহাদকে আটক করবে? আটক করতে পারবে না। এখন আপনি যে কোনো ব্যক্তির নামে অভিযোগ আসতেই পারে, সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে প্রথমে অনুসন্ধান করলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অনুসন্ধানকারী কর্মকর্তা যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে উনি প্রতিবেদন দাখিল করে ওনার কমিশনের কাছে। কমিশন বলতে কমিশনের চেয়ারম্যান এবং আরো 2জন কমিশনার, এই 3জন মিলে যে কমিশন, এই কমিশন আবার যে সমস্ত রিপোর্ট গুলো আসে এই রিপোর্ট গুলো সবগুলোকে কিন্তু অনুমোদন দেন না। যেটাতে উনি অনুমোদন দেন তখন এটা সংশ্লিষ্ট থানায় এটা মামলা রুজু হয়, সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়। মামলা রুজু হলে তখন দুর্নীতি দমন কমিশনকে আবার একজন ইনভেস্টিগেটিং অফিসার নিয়োগ করা হয়। আগের জন থাকে হলো ইনকোয়ারি অফিসার। ইনভেস্টিগেটিং অফিসার যখন মামলা গিয়ে এটা বিচার কার্য শুরু হয় আদালতে গিয়ে, কিন্তু এই আদালতে গেলে পরে যে মামলা যখন অনুসন্ধানে যখন প্রমাণ পাবে দুদক যে তার বিরুদ্ধে অভিযোগগুলো সত্যতা পাওয়া গেছে, সেখানে আমি বলছি সেই সত্যতা নিয়ে যদি আদালতে যায়, বিচারের আদালতে যায়, তখন আমি একটু ক্লারিফিকেশন দিতে চাই, যদি কিছু আমি আপনার কাছে আসছি, আপনি আরো বিস্তারিত বলবেন। আমি এই পয়েন্টটাতে একটু ওনাকে আপনার দুর্নীতি দমন কমিশন যে কাজগুলো করে সেটা তাদের আইনে করে, সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু বেনজির আহমদের যে সমস্ত স্টেটমেন্ট এসছে অ্যাবাউট হিজ অ্যাক্টিভিটিস, তার ভিতরে কিন্তু এক্সটর্শন আছে। যেমন আপনার এই আমাদের এমপি সাহেবের কাছ থেকে উনি জোর করে লিখিয়ে নিয়েছেন, দিস অ্যামাউন্টস টু এক্সটর্শন। এটা কিন্তু আপনার কগনিজেবল অফেন্স। দিস ক্যান বি put in writing as an FIR and that can be taken in the ফৌজদারি অপরাধের মধ্যে this normal criminal procedure code. সুতরাং এইটা আর ওর মধ্যে একটু পার্থক্য আছে, এটা আপনি ঠিক বলেছেন। কিন্তু দুর্নীতি মানে বেনজিরকে আটকানোর জন্য যদি কোনো এফআইআর সঠিকভাবে কেউ করতো, তাহলে পুলিশের দায়িত্ব ছিল তাকে অ্যারেস্ট করা। জি, তার মানে পুলিশের এখানে আপনি ল্যাক অফ ডিউটি আপনি বুঝতে পারেন। হ্যাঁ, হতে পারে অবশ্যই। জি, এসপি মাহবুব স্যার যে কথাগুলো বলেছেন এটা ঠিকই আছে, আইনসম্মতভাবে ঠিক আছে, কিন্তু একজন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে মানে থানার ওসি মানে আগ বেড়ে মামলা রুজু করবে, তাহলে ওই থানার ওসির ঘাড়ে কতগুলো মাথা, মানে একটা দুইটা পাঁচটা। ঠিক না, আপনি যে বলতেছেন যে বেনজির আহমদের তো কোনো ক্ষমতাই নাই, তাহলে সে যখন আইজি না, হি ইজ অর্ডিনারি পার্সন, তার বিরুদ্ধে আপনার ওই যারা গ্রিন সিগন্যাল পায় তারা যদি একটা এফআইআর করে, তাহলে সে কোন পুলিশ কর্মকর্তা আসছে যে দেবে না? আমাকে বলেন। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস খুব লক্ষণীয়, আপনারা হয়তো ভুলে গেছেন, যখন তার বিরুদ্ধে
কালের কণ্ঠে পত্রিকাতে যখন একদম পুরোপুরি বিশাল প্রতিবেদন আসলো এবং আলাদিনের চেরাগ পাওয়া গেছে বেনজির আহমেদের ঘরে, সকল বিবরণ দেওয়া হলো, এরপর কিন্তু কিছুদিন ঠিক সপ্তাহখানেক পর জনাব বেনজির আহমেদ নিজেই কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন। উনি ওনার রাইট, তিনি বলেছেন যে এই অপরাধগুলির প্রমাণ যদি কেউ দিতে পারে সে সকল সম্পদ তিনি গিফট করে দিবেন, তিনি উপহার দিয়ে দিবেন। এরপরেও কিন্তু দেখা যাচ্ছে সরকারের পক্ষ থেকে কোনো সংস্থা থেকেই কিন্তু তার ব্যাপারে এসব ব্যাপারে কোনো ধরনের যাচাই করা হয়নি, তদন্ত করা হয়। তাৎক্ষণিক ভাবে যদি এন্টি কারাপশন অথবা এন্টি কারাপশন থ্রু সাম আদার মিন যদি কারো মাধ্যমে একটা তার বিরুদ্ধে এফআইআর করতো, তাহলে তো অ্যাকশন তখন নিতে পারতো তারা। এই কথাটাই আমি এফআইআর, এসব ক্ষেত্রে এফআইআর এমন একটা হেভি ওয়েট, একজন অপরাধী বলুন, একজন মানুষের বিরুদ্ধে সাধারণ কোনো মানুষ এফআইআর করবে সাধারণ জায়গা থেকে, এটা তো সম্ভব না। এটা করতে হবে সরকারের পক্ষ থেকে। কিন্তু আমি কিন্তু একজন মাহবুব স্যার, আপনি যে কথাটা বললেন, এখানে এফআইআর না করলেও কিন্তু চলতো, কারণ অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে ক্ষমতা দেওয়া আছে যে যদি তিনি মনে করেন যে যার বিরুদ্ধে ইনকোয়ারি করা হচ্ছে তার সম্পদের পরিমাণ এত, সে পালিয়ে যেতে পারে, দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, অথবা লুকিয়ে যেতে পারে, অথবা সম্পদ সরিয়ে ফেলতে পারে, তাহলে অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে যদি এরকম স্ট্রং এভিডেন্স থাকে তাহলে উনি আদালতে এটা উপস্থাপন করে তার সম্পদ ফ্রিজ করতে পারেন, যেটা আদালত থেকে আদেশটা নিয়েছে। তাহলে ওই ক্ষেত্রে অনুসন্ধানকারী কর্মকর্তা বলতে পারবেন যে উনি পালিয়ে যেতে পারেন, দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, ওনার শত শত কোটি টাকা আছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত থেকে একটা ওয়ারেন্ট আনতে পারতেন, অথবা আদালত ইমিগ্রেশনকে বলে দিতেন বা পুলিশকে বলে দিতেন বা স্পেশাল ব্রাঞ্চকে বলে দিতেন যে কোনো এয়ারপোর্ট বা কোনো স্থলবন্দর থেকে যেন সে এক্সিট করতে না পারে। সো তার জন্য যে এজাহার করা লাগবে বা কোনো কগনিজেবল অফেন্স বা এফআইআর করা লাগবে, মানে যেটা হয়েছে এটা দিয়েও সরকার এই কাজটি করতে পারতেন। এখন অনুসন্ধানকারী কর্মকর্তা এটি কেন করেন নাই সেটা আমাদের জানা নাই, হয়তো অনুসন্ধানকারী কর্মকর্তাই ভালো বলতে পারবেন। আর আরেকটি যে বিষয় আমার কাছে যেটা মনে হয় যে 100 কোটি টাকা উত্তোলন করে সরিয়ে ফেলা হয়েছে, এটা কি আদৌ কি সত্য, নাকি শেক্সপিয়ারের সেই বক্তব্য যে দুদকের স্টেটমেন্ট, দুদক গিয়ে ওই এফডি যে এফডি গুলো করা হয়েছে। আরেকটা কথা বলি আপনাকে, আরেকটা কথা বলি জিল্লুর রহমান, 83টা অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ কোনো মানুষের 83টা অ্যাকাউন্ট হতে পারে? 250 বিঘা জমি, 250 একর জমি ওনার স্ত্রীর নামে পাওয়া গেছে। তা আপনি মানে কি বোঝাতে চাচ্ছেন? এতগুলি অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আদালত আদেশ দিয়েছে, এটা তো কোনো পুলিশ ডিপার্টমেন্ট থেকে আদেশ নেই, আদালত আদেশ দিয়েছে। আদালত, আপনি যে এখন কথা বলছেন এটা কিন্তু আদালতের আদেশের আগের কথা বলছেন। আদালত যখন আদেশ দেয় নাই তখন কিন্তু সে যে সমস্ত কাজগুলো করেছে সেটার বিরুদ্ধে যদি কেউ একটা সিগনেচার ভেরিফাই করতে পারতো বা কোনো একটা সুমোটো একটা কেস করতে পারতো, তার জন্য কোনো অন্য কাউকে জিজ্ঞেস করা, ইনভেস্টিগেশন অফিসার। যেখানে আপনি সুমোটো বলছেন, যেখানে এমপি সাহেব রানিং একজন প্রভাবশালী শেখ হাসিনার ক্লাসমেট, যেখানে সাহস পায়নি, শুধু তাকে নিয়ে গিয়ে তাকে হাইজ্যাক করেছে, এই কথা বলার সাহস পায়নি, আর আপনি বলছেন সুমোটো অন্য কোনো ডিপার্টমেন্ট নিবে, এটা হয়? আরে ভাই, আমি তো আপনাকে আগেই বললাম এরকম একজন এমপি উনি যদি এত ভয় পায় তাহলে বাংলাদেশ তো সবাই ভয়ের চোটে। প্রশ্ন করলেন কাকে, এই প্রশ্ন কাকে করবেন? আমার কাছে তো মনে হয় না যে এই প্রশ্ন, মানে এই প্রশ্ন আপনি সরকারের কাছে করবেন না কেন? অবশ্যই সরকারের কাছেই করছি। সরকারের একজন প্রভাবশালী এমপি তো সাহস পায়নি এটা করতে। আমরা তো সরকার কেন সময় মতো ব্যবস্থা নিল না এই সুযোগ পেয়ে, বা সরকারই কি তাকে সুযোগ দিলে কিনা দেশ ছেড়ে চলে যাওয়ার, এটাই বুঝবার চেষ্টা করছি। আমার শেষ করবেন প্লিজ। জি সাইফুল সাগর, আপনি যে দুর্নীতির বিষয়গুলো নিয়ে আমরা যে আলোচনা করছি, এবং আমাদের এসপি মাহবুব স্যার যে আমাদের 29 জন আইজিপি রেফারেন্স দিলেন, এবং আমাদের প্রফেসর ফরাদও কিন্তু 2 জন আইজিপির কথা বললেন, যে রাকিব খন্দকার এবং আশরাফুল উদ্দা। কিন্তু আমি অবশ্য চাকরিতে ঢোকার পরে রাকিব খন্দকার রাকিব খন্দকার না, সরি তৈয়ব সাহেব, ভুল করেন, তৈয়বউদ্দিন, নট রকিব খন্দকার। রকিব খন্দকারকে আমি ভালো করে জানি, বিক্রমপুর বাড়ি। তাইবুদ্দিন ওনার নাম পুরো। আমি চাকরিতে ঢোকার পরে তৈয়বউদ্দিনের বিরুদ্ধে এরকম দুর্নীতির কারণে চাকরি গিয়েছিলেন কিনা আমার অবশ্যই এটা জানা নাই, বাট উনি জিয়াউর রহমান সাহেবের সময় তৈয়বউদ্দিন। আচ্ছা, যাই হোক, এটা আমার জানা নাই, কারণ এটা আমার চাকরিতে ঢোকার আগে ছিলেন। এটা হয়তো এসপি মাহবুব সাহেব হয়তো বলতে পারবেন।
তবে আশরাফুল হুদাকে আমি আইজিপি হিসেবে পেয়েছি, এবং আশরাফুল হুদার নামে কম বেশি এই ধরনের একটা অভিযোগ ছিল। তবে এটিও আপনাকে সাইফুল সাগর আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করি, সেটা হলো ডক্টর বেনজিরকে যে কোনো কারণে হয়তো স্কেপগট করা হচ্ছে সরকার, এবং সরকারের হয়তো পর্দার আড়ালে কোনো কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের এসপি মাহবুব স্যার যেটা বললেন যে 29 জন আইজিপির বিরুদ্ধে, কোনো আইজিপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উত্থাপিত হয় নাই। এসপি মাহবুব স্যার, আপনি আমরা যে অভিযোগটা করব, কার কাছে অভিযোগ করব? মানে যিনি এই সমস্ত বাহিনী প্রধানকে নিয়োগ দিয়েছেন, সেই সমস্ত বাহিনী প্রধানগণ এই সমস্ত অপরাধ এবং দুর্নীতির সাথে জড়িত, এবং যিনি নিয়োগ দিয়েছেন ওনার কাছেই কি আমরা অভিযোগ করব? তো ওনার কাছে অভিযোগ করি, তাহলে তো শিয়ালের কাছে মুরগি পুষতে দেওয়া হবে। মানে শিয়ালের কাছে যদি আপনি মুরগি পুষতে দেন, তাহলে যে অবস্থা হবে। আপনি তো কমপ্লেন না করে কি করে তাকে আপনি দোষী করবেন? আপনি কমপ্লেন করে দেখবেন। আচ্ছা আচ্ছা, আমি স্যার একটু বলি স্যার, আপনি আমাকে একটু বলতে দেন স্যার। এই যে আপনাদের এই যে আমাদের প্রফেসর ফরাদ সাহেব, যেটা আমাদের আইজিপি যে নূর মোহাম্মদ সাহেবের কথা বললেন, নূর মোহাম্মদ সাহেবের পরে ভার্চুয়ালি যতগুলো আইজিপি এসেছে, আপনি একটা গণতান্ত্রিক সরকার আসতে দেন। এই যে বেনজির সাহেবের যে দুর্নীতির কথা বলা হচ্ছে, আপনি হাসান মাহমুদ খন্দকার, আপনার ডক্টর জাভেদ পাটোয়ারি, আপনার একেএম শহীদুল ইসলাম, এবং আপনি এদের প্রত্যেকের আপনি হিসাব নেন, এদেরও দেখবেন শত শত কোটি টাকা আছে। শুধু এই যে বর্তমান আইজিপি আব্দুল্লাহ মামুন, উনি একজন সৎ কর্মকর্তা, এবং ওনার চাকরি জীবনে আমরা কখনো ওনার দুর্নীতির কথা শুনি নাই। কিন্তু উনি ফাইন্যান্সিয়ালি কোনো টাকা পয়সা নেন না, এটা ঠিক আছে। কিন্তু উনি যে একটা অসাংবিধানিক প্রক্রিয়া থেকে আইজি চেয়ারে থেকে এই যে একটা বিতর্কিত 5% একটা নির্বাচন করে দিলেন, এবং যেভাবে ভোটটা হলো, এটাও কিন্তু এক ধরনের দুর্নীতি। মাহবুব স্যার, এটাও কিন্তু একটা দুর্নীতি। 37%. No, you should not manipulate the election result. 37% vote had been casted. না, আপনি তো একটু কম বললেন, 37% না, 41.8%। ভরত ভাই, আপনি যে এই কথাগুলো যেটা ভুল তথ্য দিলেন, আপনার এসিআর বা ক্রেডেনশিয়াল আপনার পার্টির কাছে কতটুকু থাকবে, এটা তো দেখেন। 5% বলছেন কেন?